বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আজকে আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর বিষয় এলসি ইস্যুইং ব্যাংক কাকে বলে, এলসি ইস্যুইং ব্যাংকের দায় দায়িত্ব ও অধিকার, অ্যাডভাইজিং ব্যাংক কাকে বলে, অ্যাডভাইজিং ব্যাংকের দায় দায়িত্ব ও অধিকার, নেগোসিয়েশন ব্যাংক কাকে বলে, নেগোসিয়েশন ব্যাংকের দায় দায়িত্ব অধিকার, রিমেম্বার্সিং ব্যাংক কাকে বলে, কনফার্মিং ব্যাংক কাকে বলে ও ট্রান্সফারিং ব্যাংক কাকে বলে। তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। এলসি ইস্যুইং ব্যাংক কাকে বলে? ইউসিপি 600 আর্টিকেল 2 আমদানিকারকের অনুরোধে তার নিজ দেশের যে ব্যাংক এলসি ইস্যু করতে সম্মত হয়ে এলসি ওপেন করে সেই ব্যাংকেই এলসি ইস্যুইং ব্যাংক বলা হয়। এলসি ইস্যুইং ব্যাংকের দায় দায়িত্ব অধিকার ইউসিপি 600 আর্টিকেল 2 অনুযায়ী নমিনেটেড ব্যাংক বা নেগোসিয়েশন ব্যাংকের মাধ্যমে রপ্তানিকারক কর্তৃক একটি ত্রুটিবিহীন বিল, যাকে বলে কমপ্লায়েন্ট প্রেজেন্টেশন, ইস্যুইং ব্যাংকের নিকট উপস্থাপন করা হলে এলসি ইস্যুইং ব্যাংক যদি সাইড বিল্ড হয় তাহলে এর বিপরীতে তাৎক্ষণিক অর্থ পরিশোধ করবে, ডিফার্ড বিলের বিপরীতে ম্যাচুরিটি ডেট জানাবে, এজেন্সি বিল হলে অ্যাকসেপ্টেন্স প্রদান করবে। আর নমিনেটেড ব্যাংক বা নেগোসিয়েশন ব্যাংক কর্তৃক ইতিমধ্যে উক্ত বিলের বিপরীতে বেনিফিশিয়ারিকে অগ্রিম অর্থ প্রদান করা হয়ে থাকে তাহলে এলসি ইস্যুইং ব্যাংক উক্ত ব্যাংকে পূর্ণভরণ বা রিমেম্বার্সমেন্ট প্রদান করবে। যেহেতু এলসি ইস্যুইং ব্যাংক এর অর্থ পরিশোধের অপ্রত্যাহারযোগ্য অঙ্গীকার রয়েছে, সেহেতু একটি কমপ্লায়েন্ট প্রেজেন্টেশন এর বিপরীতে উক্ত ব্যাংক অর্থ পরিশোধ করতে বাধ্য। কমপ্লায়েন্ট প্রেজেন্টেশন বলতে বোঝায় ঋণপত্রের উল্লেখিত শর্তাদি পরিপালনপূর্বক ইউসিপি 600 ও আইএসবিপি মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস এর প্রয়োগযোগ্য ধারাসমূহের সাথে সামঞ্জস্যপূর্ণ করে ডকুমেন্টস উপস্থাপনকে বোঝায়। তবে উপস্থাপিত ডকুমেন্টস 5 ব্যাংকিং দিবসের মধ্যে পরীক্ষার পর যদি ত্রুটি বা ডিসক্রিপেন্সি পরিলক্ষিত হয় তবে এলসি ইস্যুইং ব্যাংক আর্টিকেল 16 অনুযায়ী নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করার অধিকার সংরক্ষণ করে বা অধিকার আছে। এলসি ইস্যুইং ব্যাংক অর্থ পরিশোধ করতে অস্বীকৃতি জানাতে পারে। ডকুমেন্টসে এর পরিলক্ষিত ত্রুটিসমূহ অগ্রহণযোগ্য হবে কিনা তা আবেদনকারীকে জানানোর সিদ্ধান্ত উক্ত ব্যাংকের এখতিয়ারভুক্ত। যদি এলসি ইস্যুইং ব্যাংক ডকুমেন্ট গ্রহণ না করে তথা অর্থ পরিশোধ না করার সিদ্ধান্ত নেয় তবে সে 1 নম্বর উপস্থাপনকারী ব্যাংকে লিখিত অথেন্টিকেট নোটিশ দিয়ে জানাবে যে তারা ডকুমেন্টস প্রত্যাখ্যান করেছে। 2 নোটিশে ত্রুটিগুলোর উল্লেখ থাকতে হবে, মানে যে ত্রুটিগুলো নিয়ে প্রত্যাখ্যান করেছে সেই ত্রুটিগুলো উল্লেখ করতে হবে। 3 উপস্থাপনকারী ব্যাংকের নিকট থেকে উত্তর না পাওয়া পর্যন্ত তারা ডকুমেন্ট ধরে রাখবে। অথবা 4 আবেদনকারীকে ত্রুটির বিষয়ে অবহিত করা হয়ে থাকলে তার নিকট থেকে ত্রুটি গ্রহণযোগ্যতা বিষয়ে উত্তর না পাওয়া পর্যন্ত ডকুমেন্ট ধরে রাখবে, অথবা তার পূর্বেই উপস্থাপনকারী ব্যাংকের নিকট থেকে করণীয় বিষয়ে নির্দেশনা পাওয়া পর্যন্ত ডকুমেন্টস ইস্যুকারী ব্যাংকে জমা রাখা থাকবে। অথবা 5 উক্ত ব্যাংক ডকুমেন্ট সমূহ ফেরত পাঠাচ্ছে, অথবা উপস্থাপনকারী ব্যাংকের নির্দেশনার আলোকে ব্যবস্থা নেবে। এগুলোর যে কোনো একটির আলোকে উক্ত ব্যাংক সিদ্ধান্ত নেবে। এলসি ইস্যুইং ব্যাংক অবশ্যই 5 ব্যাংকিং দিবসের মধ্যে সমস্ত ত্রুটি একটি বার্তা মারফত প্রথম রিফিউজাল নোটিশ
উপস্থাপনকারী ব্যাংকে প্রেরণ করবে। উল্লেখ্য যে ইউসিপি অনুযায়ী একাধিক বার্তায় একাধিক ত্রুটি জানানো হলে প্রথম বার্তার পরবর্তী সমস্ত বার্তা বাতিল বলে গণ্য হবে। ত্রুটিপূর্ণ ডকুমেন্টসের বিপরীতে উপস্থাপনকারী ব্যাংক যদি কোনো পূর্ণভরণ নিয়ে থাকে তবে ইস্যুকারী ব্যাংক সুদসহ সেই অর্থ ফেরত চাইতে পারে। অ্যাডভাইজিং ব্যাংক কাকে বলে? ইউসিপি 600 আর্টিকেল 2 অনুযায়ী অ্যাডভাইজিং ব্যাংক বলতে বোঝায় যে ব্যাংক এলসি ইস্যুইং ব্যাংকের অনুরোধক্রমে ঋণপত্রটি বেনিফিশিয়ারি বা দ্বিতীয় কোনো অ্যাডভাইজিং ব্যাংকে অ্যাডভাইস ফরওয়ার্ডিং সহ প্রেরণ করে সেই ব্যাংকেই অ্যাডভাইজিং ব্যাংক বলা হয়। অ্যাডভাইজিং ব্যাংক এবং এলসি ইস্যুইং ব্যাংক এর মধ্যে পূর্বেই অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়ে থাকে, যাকে আরএমএ বলে। আরএম এর অর্থ রিলেশন ম্যানেজমেন্ট এগ্রিমেন্ট। এই সম্পর্ককে করসপন্ডেন্স রিলেশনশিপও বলা হয়। অন্যথায় অ্যাডভাইজিং ব্যাংক এলসি ব্যাংকের এলসি গ্রহণ করতে সম্মত হবে না। সাধারণত অ্যাডভাইজিং ব্যাংক এলসি ইস্যুইং ব্যাংকের এজেন্ট হিসেবে কাজ করে থাকে। রপ্তানিকারকদের অবশ্যই ভালো অ্যাডভাইজিং ব্যাংক ছাড়া নতুন বায়ারের সাথে এলসি খোলার আগে সতর্ক হওয়া উচিত। অ্যাডভাইজিং ব্যাংকের দায় দায়িত্ব অধিকার। ইউসিপি 600 এর আর্টিকেলে অ্যাডভাইজিং ব্যাংক সম্পর্কে বলা হয়েছে যে এলসি ইস্যুকারী ব্যাংকের নিকট থেকে প্রাপ্ত এলসি ও সংশোধনী উক্ত ব্যাংক বেনিফিশিয়ারিকে অ্যাডভাইস করবে, তবে বিল নেগোসিয়েশন করার অঙ্গীকার করতে অ্যাডভাইস ব্যাংক বাধ্য না। এলসি অ্যাডভাইস দ্বারা উক্ত ব্যাংক নিশ্চিত করেছে যে ঋণপত্র এবং এর শর্তাবলী আপাতত দৃষ্টিতে যথার্থ বলে প্রতীয়মান হচ্ছে। একই এলসির অধীনে ইস্যুকৃত সমস্ত সংশোধনী প্রথম অ্যাডভাইজিং ব্যাংকের মাধ্যমে প্রেরণ করতে হবে। নিচে অ্যাডভাইজিং এবং এলসি ইস্যুইং ব্যাংকের সুইফটের নমুনা দেখানো হল। এখানে সেন্ডার বলতে এলসি ইস্যুইং ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, এ হলো এলসি ইস্যুইং ব্যাংক। আর পাঠাচ্ছে কে? রিসিভার, যেখানে গেছে ব্যাংক অফ চায়না, হোজো ব্রাঞ্চ, হোজো চায়না। এখন ব্যাংক অফ চায়নাতে পাঠাচ্ছে। এই এনসিসি ব্যাংক অর্থাৎ ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক, এই ব্যাংক অফ চায়নার সাথে আরএমএ করা আছে, অর্থাৎ রিলেশন ম্যানেজমেন্ট এগ্রিমেন্ট করা আছে, দেখে এই ব্যাংক এনসিসি ব্যাংক ব্যাংক অফ চায়নাতে এলসি পাঠাতে পারছে। যদি না থাকতো তাহলে এখানে এলসি পাঠালে ব্যাংক অফ চায়না এটা গ্রহণ করতো না। ভিডিওর শেষে তিনটি নমুনা এলসি নিয়ে অ্যাডভাইজিং ব্যাংক, এলসি ইস্যুইং ব্যাংক ও নেগোসিয়েশন ব্যাংক সম্পর্কে আলোচনা করা হবে। এলসি অ্যাডভাইজের বিপরীতে অ্যাডভাইজিং ব্যাংকের চার্জ কমিশন যদি বেনিফিশিয়ারি পরিশোধ না করে তবে ইস্যুইং ব্যাংকের নিকট থেকে তা আদায় করার অধিকার অ্যাডভাইজিং ব্যাংক সংরক্ষণ করে। তবে ইস্যুকারী ব্যাংক কর্তৃক প্রেরিত এলসি যদি অ্যাডভাইজিং ব্যাংক অ্যাডভাইস করতে সম্মত না হয় তবে সে অবশ্যই অনতিবিলম্বে তা ইস্যুকারী ব্যাংককে অবহিত করবে। গৃহীত ঋণপত্র ও তার শর্তাবলী সম্পর্কে অ্যাডভাইজিং ব্যাংক সন্তুষ্ট না হলে এবং তা অ্যাডভাইস করতে না চাইলে অনতিবিলম্বে তা ইস্যুকারী ব্যাংককে জানাবে। এটি অ্যাডভাইজিং ব্যাংকের ওপর অর্পিত অন্যতম প্রধান দায়িত্ব। কোনো অবস্থাতেই তা না জানিয়ে ধরে রাখা যাবে না। নেগোসিয়েশন ব্যাংক কাকে বলে? এলসি ইস্যুইং ব্যাংক এলসি ফিল্ড নম্বর 41D তে এনি ব্যাংক বাই নেগোসিয়েশন উল্লেখ করে তখন রপ্তানিকারক যে ব্যাংকের মাধ্যমে রপ্তানি ডকুমেন্টস প্রদান করে পেমেন্ট সংগ্রহ করে তাকেই নেগোসিয়েশন ব্যাংক বলে। আচ্ছা, নেগোসিয়েশন ব্যাংক কাকে বলে? এলসি ইস্যুইং ব্যাংক এলসির
ভিতর ফিল্ড নম্বর 41D-তে এনি ব্যাংক বাই নেগোসিয়েশন উল্লেখ করে, তখন রপ্তানিকারক যে ব্যাংকের মাধ্যমে রপ্তানি ডকুমেন্টস প্রদান করে পেমেন্ট সংগ্রহ করে তাকেই নেগোসিয়েশন ব্যাংক বলে। অনেক সময় এলসি ইস্যুইং ব্যাংক এলসি এর ফিল্ড নম্বর 41A-তে নির্দিষ্ট ব্যাংক উল্লেখ করে তখন উল্লেখিত ব্যাংকেই নেগোসিয়েশন ব্যাংক বলে, এবং রপ্তানিকারককে উল্লেখিত ব্যাংক এর মাধ্যমে রপ্তানি ডকুমেন্টস প্রদান করে পেমেন্ট সংগ্রহ করতে হয়। নিম্নে উদাহরণ দেওয়া হইল। ফিল A41D এনি দেওয়া হয়েছে এনি ব্যাংক বাই নেগোসিয়েশন, মানে রপ্তানিকারক অর্থাৎ সাপ্লায়ার যে কোনো ব্যাংকে এএলসি রেখে এএলসির এগেনস্টে এক্সপোর্ট করতে পারবে, তখন এএলসি ইস্যুইং ব্যাংক ওই ব্যাংকেই নেগোসিয়েশন ব্যাংক হিসেবে ধরে নেবে এবং ওটার সাথে কাজ করবে। আবার যদি উল্লেখ থাকে 41 যখন এ দেবে তখন দেবে হলো নির্দিষ্ট ব্যাংকের নাম উল্লেখ করে দেবে, যেমন সিনহান ব্যাংক হংকং ব্রাঞ্চ। এই ক্লোজে বলছে যে রপ্তানিকারক বা সাপ্লায়ারকে পেমেন্ট নেওয়ার জন্য বিল নেগোশিয়েট করলে এই ব্যাংকে মাধ্যমেই করতে হবে। ডকুমেন্টারি ক্রেডিট যেহেতু বর্তমান আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা আইসিসি কর্তৃক প্রকাশিত ইউসিপি 600 এর অধীনে ব্যাংকসমূহ কর্তৃক ইস্যু হয়ে থাকে, সেহেতু উল্লেখিত বিষয়টি উক্ত প্রকাশনার আলোকে আলোচনা করা যায়। প্রথমেই দেখা যাক নেগোসিয়েশন ব্যাংক বলতে কি বোঝায়। যে ব্যাংক রপ্তানিকারক কর্তৃক উপস্থাপিত ডকুমেন্টস এর বিপরীতে বিল নেগোসিয়েশন পূর্বক রপ্তানিকারককে অর্থ প্রদান করে তাকেই আমরা নেগোসিয়েশন ব্যাংক বলতে পারি। অবশ্য ইউসিপি 600 এই ব্যাংকটিকে নেগোসিয়েশন ব্যাংক না বলে নমিনেটেড ব্যাংক বলা হয়েছে। এখন দেখা যাক নেগোসিয়েশন ব্যাংক বলতে কি বুঝি। ইউসিপি 600 এর আর্টিকেল 2 অনুযায়ী যদি নমিনেটেড ব্যাংক ইস্যুকারী ব্যাংক কর্তৃক মনোনীত বিল ক্রয়পূর্বক ত্রুটিহীন ডকুমেন্টসের বিপরীতে আন্ডার এ কমপ্লেন্ট প্রেজেন্টেশন মানে বেনিফিশিয়ারি বা রপ্তানিকারককে অগ্রিম অর্থ প্রদান করে অথবা অগ্রিম অর্থ প্রদান করতে সম্মত হয়, তবে তাকে নেগোসিয়েশন বলা হয়। আর বিল নেগোসিয়েট করে বিধায় সাধারণত এটি নেগোসিয়েশন ব্যাংক হিসেবে পরিচিত, অর্থাৎ নমিনেটেড ব্যাংককে নেগোসিয়েশন ব্যাংক বলতে পারি। ইউসিপি 600 এর আর্টিকেল 2 মতে নমিনেটেড ব্যাংক তথা নেগোসিয়েশন ব্যাংক কেবলমাত্র একটি কমপ্লায়েন্ট প্রেজেন্টেশন এর বিপরীতেই বেনিফিশিয়ারিকে অগ্রিম অর্থ প্রদান করবে। কমপ্লায়েন্ট প্রেজেন্টেশন বলতে বোঝায় ঋণপত্রে উল্লেখিত শর্তাদি পরিপালন পূর্বক ইউসিপি 600 অ্যান্ড আইএসবিপি এর প্রয়োগযোগ্য বাধাসমূহের সাথে সামঞ্জস্যপূর্ণ করে ডকুমেন্ট উপস্থাপন। অতএব নেগোসিয়েশন ব্যাংক এর মূল দায়িত্ব হচ্ছে একটি ত্রুটিবিহীন রপ্তানি বিল এর বিপরীতে বেনিফিশিয়ারিকে অগ্রিম অর্থ প্রদান করা বা অগ্রিম অর্থ প্রদান করতে সম্মত হওয়া। তবে ইউসিপি 600 এর ধারা 12 অনুযায়ী নমিনেটেড ব্যাংক তথ্য নেগোসিয়েটিং ব্যাংক যদি কনফার্মিং ব্যাংক না হয় তবে বিলের বিপরীতে অগ্রিম অর্থ প্রদানে বা বিল ক্রয় করতে উক্ত ব্যাংক বাধ্য নয়। তবে উক্ত ব্যাংক গ্রাহকের সাথে সম্পর্ক বিবেচনায় স্বেচ্ছায় ক্রয় করতে বা অগ্রিম দিতে সম্মত হলে এই ধারা প্রয়োগযোগ্য নয়। নমিনেটেড ব্যাংক এর মূল্য অধিকার হচ্ছে যদি সে একটি কমপ্লায়েন্ট প্রেজেন্টেশনের বিপরীতে রপ্তানি বিল ক্রয় বা অগ্রিম প্রদান করে, তবে এলসি ইস্যুকারী ব্যাংক তাকে পূর্ণভরণ প্রদান করতে বাধ্য। এলসিতে যদি অ্যাট কনফার্মেশন থাকে এবং নমিনেটেড ব্যাংক নিজে যদি কনফার্মিং ব্যাংক না হয়ে থাকে তবে সে সরাসরি কনফার্মিং ব্যাংকের নিকট পূর্ণভরণ দাবি করবে।
ব্যাংক কর্তৃক ক্রয়কৃত বিলের বা অগ্রিম প্রদানকৃত অর্থের পুনর্ভরণ পাওয়ার ক্ষেত্রে বিলম্ব ঘটলে উক্ত ব্যাংক ইস্যুকারী ব্যাংকের নিকট বিলম্ব সময়ের সুদ দাবি করারও অধিকার রাখে। তবে নমিনেটেড ব্যাংক যদি একটি ত্রুটিপূর্ণ বিলের ডিসক্রিপেন্ট বিল এর বিপরীতে বিল ক্রয় বা অগ্রিম প্রদান করে থাকে, তবে তার দাবিকৃত পুনর্ভরণ ইস্যুকারী ব্যাংক দিতে বাধ্য নয় না এবং বিলম্বের সময়ের জন্য সুদ প্রদান করতেও বাধ্য নয়। ত্রুটিপূর্ণ বিলের বিপরীতে পুনর্ভরণ প্রদান করলে ইস্যুকারী ব্যাংকের ইচ্ছার উপর নির্ভর করে। নমিনেটেড ব্যাংক কাকে বলে? রপ্তানিকারকের কর্তৃক ডকুমেন্টস জমাদানের ক্ষেত্রে ইস্যুইং ব্যাংক রপ্তানিকারকের যে ব্যাংকের নাম এলসিতে উল্লেখ করবেন সেটি নমিনেটেড ব্যাংক বলা হয়। কনফার্মিং ব্যাংক কাকে বলে? ঋণপত্রের বিপরীতে ইস্যুকারী ব্যাংকের অর্থ পরিশোধের অঙ্গীকার ছাড়াও যে তৃতীয় ব্যাংক রপ্তানিকারককে অর্থ পরিশোধের অতিরিক্ত নিশ্চয়তা প্রদান করে তাকেই কনফার্মিং ব্যাংক বলে। রিমেম্বার্সিং ব্যাংক কাকে বলে? এই ব্যাংকটি ইস্যুকারী ব্যাংকের এজেন্ট হিসেবে কাজ করে। ইস্যুকারী ব্যাংক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত হয়ে তাদের নষ্ট অ্যাকাউন্ট ডেবিট করে এবং ব্যাংকটি নেগোশিয়েটিং ব্যাংক বা ক্লাইম ব্যাংক এর দাবির প্রেক্ষিতে তাদেরকে পুনর্ভরণ প্রদান করে থাকে। ট্রান্সফারিং ব্যাংক কাকে বলে? ঋণপত্রে ট্রান্সফারেবল শব্দটি উল্লেখ থাকলে তাকে ট্রান্সফার এলসি বলে। প্রথম বেনিফিশিয়ারির অনুরোধে যে ব্যাংক এ ধরনের এলসি দ্বিতীয় বেনিফিশিয়ারির অনুকূলে ট্রান্সফার করে তাকেই ট্রান্সফারিং ব্যাংক বলে। এখন আমরা একটা এক্সপোর্ট এলসি এর ইস্যুইং ব্যাংক, এলসি অ্যাডভাইজিং ব্যাংক এবং নেগোসিয়েশন ব্যাংক নিয়ে আলোচনা করব। এই যে একটা এক্সপোর্ট এলসি দেখতেছেন, এই এক্সপোর্ট এলসিটার এলসি ইস্যুইং ব্যাংক হলো সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড মতিঝিল ব্রাঞ্চ, আর এই পাঠাইছে হলো কে ওয়েল ফার্গো ব্যাংক এনে হংকং। অর্থাৎ এই সাউথ ইস্ট ব্যাংক ওয়েল ফার্গো ব্যাংকের সাথে আরএমএ করা আছে, অর্থাৎ রিলেশন ম্যানেজমেন্ট এগ্রিমেন্টস করা আছে দেখে এই ব্যাংকে পাঠাইছে। এটাই হলো এলসি ইস্যুইং ব্যাংকের অ্যাডভাইজিং ব্যাংক। যদি আরএমএ না করা থাকতো তাহলে এলসি পাঠাতে পারতো না, মানে ওয়েল ফার্গো ব্যাংক এই এলসি অ্যাকসেপ্ট করতো না। যেখানে 41A তে লেখা আছে ওয়েল ফার্গো কার্গো ব্যাংক এনে হংকং বাই নেগোসিয়েশন, মানে নেগোসিয়েশন ব্যাংকটা এলসি ইস্যুইং ব্যাংক উল্লেখ করে দিয়েছে। এই ওয়েল ফার্গো কার্গো ব্যাংক হংকং এটা কিন্তু অ্যাডভাইজিং ব্যাংক। এই যে এলসির অ্যাডভাইজ ওয়েল ফার্গো কার্গো ব্যাংক এনে হংকং, এটাই সাউথ ইস্ট ব্যাংকের অ্যাডভাইজিং ব্যাংক। এবং এই ব্যাংকই আবার কি করছে, একে নেগোসিয়েশন ব্যাংক করে দিয়েছে, অর্থাৎ নমিনেটেড করে দিয়েছে। আর এখানে আছে কি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড, এটা হলো কি রপ্তানিকারকের ব্যাংক। এখন এলসি ইস্যুইং ব্যাংক করলো কি ওয়েল ফার্গো ব্যাংকে এলসি পাঠায় দেওয়া বলছে এখানে যে অ্যাডভাইস থ্রু ব্যাংক পার্টি ইনস্ট্রাকশন ইন কোড। ওই হলো কি সাউথ ইস্ট ব্যাংক ওয়েল ফার্গো কার্গো ব্যাংক হংকং, ওখানে সাউথ ইস্ট ব্যাংকের অ্যাডভাইজিং ব্যাংক হলো কি ওয়েল ফার্গো কার্গো ব্যাংক হংকং, ওখানে এলসিটা পাঠাইছে এবং ওকে বলছে যে তুমি এলসিটা কি থ্রু করো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তাইওয়ান। এই তাইওয়ান মানে রপ্তানিকারক হলো কে তাইওয়ানের, এই যে তাইওয়ান বেনিফিশিয়ারি হলো তাইওয়ানের। তাইওয়ান এই বেনিফিশিয়ারির ব্যাংক হলো কে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এখন তার কাছে না পাঠাইয়া দিল কি ওয়েল ফার্গো ব্যাংক এনে হংকং, মানে সাউথ ইস্ট ব্যাংকের সাথে ওয়েল ফার্গো ব্যাংকের আরএমএ করা আছে, যার কারণে এখানে পাঠালো। আর একে বললো যে তুমি এলসিটা থ্রু করো কি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তাইওয়ান। এই ওয়েল ফার্গো কার্গো ব্যাংকের সাথে আবার আরএমএ করা আছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তাইওয়ানের সাথে, কারণ ওর সাথে যদি আবার আরএমএ না করা থাকে তাহলে ও আবার ওখানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক রিসিভ করবে না।
এই জন্য যখন এলসি ইস্যু করা হয় তখন এলসি ইস্যুইং ব্যাংক কোথায় পাঠাচ্ছে, এবং তার সাথে যদি সাপ্লায়ারের ব্যাংকে সরাসরি পাঠাতে না পারে, তার সাথে যদি আরএমএ করা না থাকে, সাপ্লায়ার ব্যাংকের সাথে যদি এলসি ইস্যুইং ব্যাংকের আরএমএ করা না থাকে, তাহলে এলসি ইস্যুইং ব্যাংক যার সাথে হলোকে আরএমএ করা আছে তার কাছে পাঠাবে, এবং তার দেখবে যে তার সাথে আবার ওই ব্যাংকের আরএমএ করা আছে কিনা সেটাকে করবে। যদিও করা থাকে তাহলে সেখানে পাঠাবে। এই জন্যই হলো কি সাউথ ইস্ট ব্যাংক ওয়েল ফার্গো কার্গো ব্যাংক এর কাছে পাঠালো হংকং, এক বলে দিল আজকে লাস্টে যে তুমি থ্রু করো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তাইওয়ানে। ও তখন ফরওয়ার্ডিং সহ এই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে সেটা থ্রু করবে। এখানে হবে কি, ওয়েল ফার্গো কার্গো ব্যাংক একবার অ্যাডভাইজিং চার্জ নেবে এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকও তার পার্টির থেকে অ্যাডভাইজিং চার্জ নেবে। এখন ওয়েল ফার্গো কার্গো ব্যাংক যদি এই পার্টি অর্থাৎ সাপ্লায়ার বা বেনিফিশিয়ারি যদি চার্জ না দেয়, তখন ওয়েল ফার্গো কার্গো ব্যাংক কর্তৃক সাউথ ইস্ট ব্যাংকের থেকে সে চার্জ নেবে। অ্যাডভাইজিং ব্যাংকে এলসি ইস্যুইং ব্যাংকের অ্যাডভাইজিং ব্যাংকের চার্জ না দেয়, তাহলে সেটা এলসি ইস্যুইং ব্যাংকের দিতে হবে। এখানে আরও একটা আছে রিএম্বার্সিং ব্যাংক। রিএম্বার্সিং ব্যাংক কি কার আছে? ওয়েল ফার্গো ব্যাংক এনে নিউ ইয়র্ক। এই ওয়েল ফার্গো ব্যাংকের নিউ ইয়র্কের ব্রাঞ্চের সাথে আবার সাউথ ইস্ট ব্যাংকের কি আছে, নষ্ট অ্যাকাউন্ট আছে। ওয়েল ফার্গো কার্গো ব্যাংকের সাথে সাউথ ইস্ট ব্যাংকের ব্যবসায়িক সম্পর্ক অনেক গভীর, অনেক শক্ত, যার কারণে এখন আমরা আর একটা এলসি দেখবো। এখন এই যে এখানে একটা এলসি দিতেছেন, এলসি সেন্ডারকে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, এই হলো এলসি ইস্যুইং ব্যাংক। আর রিসিভার ব্যাংক ব্যাংক অফ চায়না। ব্যাংক অফ চায়না হলো কি রিসিভার ব্যাংক। এখন এই এলসি ইস্যুইং ব্যাংকের সাথে এই ব্যাংক অফ চায়নার অর্থাৎ ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের সাথে ব্যাংক অফ চায়নার আরএমএ করা আছে, যাকে বলা হয় রিলেশন ম্যানেজমেন্ট এগ্রিমেন্ট। এই রিলেশন ম্যানেজমেন্ট এগ্রিমেন্টের জন্যই হলোকে এনসিসি ব্যাংকের অ্যাডভাইজিং ব্যাংক ব্যাংক অফ চায়না করা হয়েছে। যদি আরএমএ করা না থাকে, তাহলে এই ব্যাংক অফ চায়না এই এলসি রিসিভ করবে না এবং অথরাইজেশনও করবে না। এখন যদি সাপ্লায়ারের ব্যাংক বা রপ্তানিকারকের ব্যাংক এবং এলসি ইস্যুইং ব্যাংকের অ্যাডভাইজিং ব্যাংক একই ব্যাংক হয়, তাহলে সেখানে ব্যবসা করে অনেক নিশ্চয়তা পাওয়া যায় এবং অনেক স্মুথলি হয়। কারণ আমরা দেখি এই এলসির যে পিআইটা আছে, পিআইএ কোন ব্যাংকের কথা উল্লেখ করছে, সাপ্লায়ার ব্যাংক কোনটা, এর জন্য নিচে যাব। এই যে পিআই, এই যে সাপ্লায়ার অ্যাডভাইজিং ব্যাংক আছে ব্যাংক অফ চায়না, এই অ্যাডভাইজিং ব্যাংক সাপ্লায়ারের ব্যাংক। এখন এখানে যার কারণে অনেক কাজের অনেক সুবিধা হয়েছে, কারণ এলসি সরাসরি সাপ্লায়ার ব্যাংকে চলে গেছে এবং পেমেন্ট বা নেগোসিয়েশন যদি করে সাপ্লায়ার, সরাসরি সাপ্লায়ার ব্যাংকে সে করতে পারছে। সবকিছু দ্রুত হয়ে যাবে এবং অর্থ দ্রুত পেয়ে যাবে এবং ব্যাংকেররাও অনেক নিশ্চিত হবে। এবং এই এলসির যদি কনফার্মেশন চাই রপ্তানিকারক, তাহলে এলসি ইস্যুইং ব্যাংক প্রথম অ্যাড কনফার্মেশন দেওয়ার জন্য তার অ্যাডভাইজিং ব্যাংকেই রিকোয়েস্ট করবে। কারণ এটা হলো চট করে একটা ব্যাংক একটা এলসির অ্যাড কনফার্মেশন হবে না বা হয়ও না। ওই এলসি ইস্যুইং ব্যাংকের সাথে তার সাথে যদি কোনো চুক্তি না থাকে, অর্থাৎ ম্যানেজমেন্ট আরএমএ যদি করা না থাকে, তাহলে সেই ব্যাংক কখনো রাজি হবে না। আরএমএ করা থাকলেও অনেক সময় রাজি হয় না, ব্যাংকের অবস্থান থেকে পার্টির অবস্থান থেকে সব ব্যাংকে মানে অ্যাড কনভার্সন করতে রাজি হয় না। যদি এলসি ইস্যুইং ব্যাংক অ্যাড কনভার্সনের জন্য পাঠায়, সেটার সাথে সাথে যদি না করে অ্যাড কনভার্সন যদি না হয়, তাহলে সাথে সাথে সেটা এলসি ইস্যুইং ব্যাংকে জানাতে পারবে, যা জানিয়ে দিতে হবে অ্যাডভাইজিং ব্যাংকে। অ্যাডভাইজিং ব্যাংকটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাডভাইজিং ব্যাংক এলসি অ্যাড কনফার্মেশন যখন হবে তখনও সে ঢুকতে পারে। তারপরে যখন নেগোসিয়েশন ব্যাংক সিলেক্ট করবে এলসি ইস্যুইং ব্যাংক, তখন এই অ্যাডভাইজিং ব্যাংকই বেশি সিলেক্ট করবে রাখবে। আর একটা সময় করে যদি ওই ব্যাংকেরই
ওই দেশে যদি কোনো ব্রাঞ্চ থাকে তখন তাকে নেগোসিয়েশন ব্যাংক করতে পারে। সাপ্লায়ার অ্যাডভাইজিং ব্যাংক পিআইতে থাকে। আর যদি এখানে আলাদা ব্যাংক থাকতো, আলাদা বলতে এর সাথে ব্যাংক অফ চায়নার সাথে এনসিসি ব্যাংকের যদি আরএমএ করা না থাকতো, তাহলে এনসিসি ব্যাংক করতো কি, যার সাথে আরএমএ করা আছে তার কাছে এলসিটা পাঠাতো। তাহলে সে একটা আবার করতো কি, অ্যাডভাইজিং চার্জ নিয়ে ফরওয়ার্ডিং দিয়ে এই ব্যাংক অফ চায়নার কাছে এলসিটা থ্রু করতো, বা পার্টিকে বলতো যে তোমাদের এলসি এসছে তোমরা নিয়ে যাও। তো দুইভাবে হয়, চায়নার কাছে যদি ব্যাংক অফ চায়নার কাছে ব্যাংকে যদি পাঠিয়ে দিত, তাহলে আপনার হলো ওখানে যে ব্যাংকে পাঠাইছে সেই ব্যাংকও চার্জ নিত, এই ব্যাংক অফ চায়নাও অ্যাডভাইজিং চার্জ নিত। এই এলসিটা তখন অ্যাডভাইজিং চার্জ দুইবার চার্জ হয়ে যেত। আর যদি এখানে 41 ডিজিটস এনি ব্যাংক ইন বেনিফিশিয়ারি কান্ট্রি, মানে বেনিফিশিয়ারি কান্ট্রির যে কোনো ব্যাংকে এই এলসিটা নেগোশিয়েট করতে পারবে 41 ডেতে। এখানে যদি ব্যাংকের নাম দিত, তাহলে এখানে 41A দিয়ে দিত ওই ব্যাংকের নাম, ওই ব্যাংক অফ চায়না। ব্যাংক অফ চায়নাকে যদি নেগোসিয়েশন ব্যাংক করতো, তাহলে ব্যাংক অফ চায়না বাই নেগোসিয়েশন, এইভাবে কথাটা উল্লেখ করতো। তখন এক্সপোর্ট ডকুমেন্টটা নেগোসিয়েশন করতে গেলে বা পাঠাতে গেলে ব্যাংক অফ চায়নার মাধ্যমেই পাঠানো লাগতো এবং নেগোসিয়েশন করা লাগতো। সম্মানিত দর্শক, আজ এখানেই শেষ করছি। আমরা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, এবং বেশি বেশি লাইক, শেয়ার ও কমেন্ট করুন। এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।